শিক্ষার্থীরা বই না পেলেও গোপনে উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। জাতীয় ক্যান্সার হাসপাতালে 16 বছর অকেজো এমআরআই মেশিন, থেরাপি সার্জারির জন্য ঘুরতে হয় মাসের পর মাস। পুরা শরীর অবেশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। বরিশালে প্রায় 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল, আগের সরকারের দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ। এবং মেক্সিকো কানাডার পণ্যে শুল্ক আরোপে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত, বহাল থাকায় কঠোর জবাবের হুঁশিয়ারি চীনের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। বছরের 1 মাস পার হলেও অর্ধেক বইও পৌঁছেনি মাঠ পর্যায়ে, অথচ বিনামূল্যের যে পাঠ্য বই স্কুলে শিক্ষার্থীরা পাননি, সেই বইয়ের আসল ও নকল কপি কালোবাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়। এনসিটিভি বলছে, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। ফরহাদ বিন নূরের প্রতিবেদন, বিস্তারিত ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট, তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে 2025 শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে 2598 টাকা বই, মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের পিডিএফ প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় বললে কি করবে? বিভিন্ন লোক আছে, তাই আমার মামা হচ্ছে উনি হচ্ছে বিএনপি যুবদলের ইউনিট সভাপতি, আমার যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই। এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম-দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিভির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই? এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার আছে থানায় বইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা বইটা সঠিক টাইমে বইটা করে আমাদের যে বইটা আমরা বইটা সব থানায় পৌঁছাই দিচ্ছি, আমাদের অর্ডারে পৌঁছাই দিচ্ছি। এই পৌঁছা দেওয়ার পরে যদি বই লাইব্রেরিতে আসে থাকে, গভর্নমেন্টের তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরিতে আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে
বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই, আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা। এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। তবে এনসিটিবির চেয়ারম্যান বলছেন, অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে, কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 55% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে 46% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার রোগী, তবে আস্থা রেখে ক্যান্সার চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান এখনও সেভাবে গড়ে ওঠেনি। ক্যান্সার চিকিৎসায় একমাত্র সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণাও থুকছে যন্ত্রপাতি আর লোকবল সংকটে। এখানকার সবকটি রেডিওথেরাপি মেশিনই নষ্ট, অকেজো এমআরআই যন্ত্র। ধার করে চলছে সিটি স্ক্যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা সেবা দিতে চেষ্টা করছে তারা। রাসেল আহমেদের ক্যামেরায় বাইজিস সাদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যান্সার যেন অসময়ের অতিথি। নীরব এই ঘাতক হঠাৎ শরীরে এমন করে বাসা বাঁধে যেন প্রাণনাশ না করে ক্ষান্ত হবে না আর। 4 বছর বয়সী হামিম, দুনিয়ার কিছুই বোঝার বয়স হয়নি তার, অথচ 2.5 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কমেরতে লইয়া পুরা শরীর অবেশ হয়ে গেছে গা, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য, দেশে দৈনিক গড়ে 458 জন নতুন করে আক্রান্ত হচ্ছে, আর গড়ে মারা যাচ্ছে 319 জন। বছরে 2 লাখের মধ্যে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ। বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, স্তন ও জরায়ুতে। পুরুষের ক্ষেত্রে খাদ্যনালী আর নারীর স্তন ক্যান্সার সবচেয়ে বেশি, মৃত্যু বেশি খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। 500 শয্যার হাসপাতালে সারা বছরই রোগীর চাপ, যেখানে থেরাপি বা সার্জারির জন্য মাসের পর মাস করতে হয় অপেক্ষা। সরকারও এই হসপিটালগুলো করেছে মানুষের সেবার জন্য, আসলে প্রপারলি মানুষে ওই সুযোগ সুবিধা বা সেবাটা পাইতেছে না। 12টা বেজে গেলে বলে যে আজকে কেমন দেওয়া যাবে না, আমরা তো অনেক দূর দূর থেকে আসি, আমাদের দিয়ে দিলেই তো হয়। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি অকেজো, বাকি 2টি লিনাক মেশিনে প্রতিদিন 2 শতাধিক রোগীকে সেবা দেওয়া হতো। 1 মাসের বেশি সময় ধরে সে 2টি নষ্ট। যন্ত্র 2টির মেরামত চলছে ধীর গতিতে, কবে নাগাদ ঠিক হবে তাও অনিশ্চিত। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটিও 16 বছর ধরেই অকেজো, বন্ধ সিটি স্ক্যান মেশিন 2টিও। অন্য বিভাগ থেকে ধার করে প্রতিদিন সিটি স্ক্যান হচ্ছে 18 থেকে 20 জনের। কখন এটা চালু দেখেননি? জি না, নষ্ট নতুন আনছে, মানে একদিন মধ্যে কাজ চলছে, একদিন মধ্যে রেডিওথেরাপির মেশিন দিয়ে আমরা কাজ করতেছি, কারণ ওনাদের রেডিওথেরাপি যে মেশিনটা নষ্ট থাকার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। শিগগিরই নতুন 2টি রেডিওথেরাপি মেশিন চালুর সুখবর দিয়ে হাসপাতালের পরিচালক জানালেন, মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে ঢেলে সাজাচ্ছেন তিনি। আমরা 2টা মেশিন নতুন আনছি, অলরেডি সে বসানোর কাজ চলছে। আশা করছি আমরা ফেব্রুয়ারিতে একটা এবং মার্চে একটা চালু করতে পারবো। আর এছাড়া সার্জারি আমাদের যথারীতি চলছে, কেমোথেরাপিও যথারীতি চলছে। বেশিরভাগ ওষুধই সাপ্লাই আছে, সার্জারি বেশিরভাগ ওষুধ সাপ্লাই আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনবল ও যন্ত্রপাতি বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ক্যান্সার রোগীকে সময় মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। লোকবলকে সঠিকভাবে সুবিন্যস্ত করা, এটি আরও পদ সৃষ্টি করা, প্রশাসনিক জটিলতা সততার সাথে সেগুলোকে এড়িয়ে সেটি আশু সমাধান এবং আরও বাজেট বৃদ্ধি করা।
দেশের ক্যান্সার রোগীদের একটি বড় অংশের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার সক্ষমতা নেই। তাদের একমাত্র ভরসার জায়গা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। এই হাসপাতাল যদি রোগীদের মানসম্মত সেবা দিতে সক্ষম না হয়, তাহলে এসব রোগীদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বরিশাল মহানগরীতে প্রায় 58,500 এবং বিভাগে 2.5 লাখের অধিক টিসিবির কার্ড বাতিল হয়েছে। যাচাই বাছাইয়ের সময় একই পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়ম থাকায় সেসব কার্ড বাতিল করেছে টিসিবি। এদিকে আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় ও স্বজনপ্রীতি করে টিসিবির কার্ড দেওয়ার প্রমাণ মেলার কথা বলছে বিভাগীয় কমিশনার। মাহমুদুর নবী তোলা ছবি আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। এর মধ্যে গ্রামে 28.1 ও শহরে 21.7% দরিদ্র মানুষের বাস। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিতে কাজ করছে টিসিবি। তবে টিসিবির পণ্য যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিতে কার্ড যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। উঠে আসে আওয়ামী লীগ আমলে দেয়া টিসিবির কার্ডে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের তথ্য। এতে মহানগরীতে বাদ পড়েছে 58,426টি এবং বিভাগে বাদ দেয়া হয়েছে 2,50,834টি টিসিবি কার্ড। যাচাই বাছাইতে দেখা গেছে যে একই পরিবার একাধিক কার্ড, স্বামী স্ত্রীর নামে কার্ড, এনআইডির বিপরীতে মোবাইল নম্বর বায়োমেট্রিকভাবে নিবন্ধিত নয়, একই ব্যক্তি নামে বেনামে বিভিন্ন জায়গায় তার কার্ড তৈরি করেছে। যখন আমরা এগুলো যাচাই করলাম তখন আমাদের কাছ থেকেই এগুলো ভুল প্রমাণিত হলো এবং আমরা এই কার্ডগুলো তখন বাতিল করা হয়েছে। বরিশাল নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম 65 বছরের এই বৃদ্ধার 5 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিল তার ছেলে। সেও জটিল রোগে আক্রান্ত, তাই পরিবারের ভরসা টিসিবির পণ্য। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে তার কার্ডটিও। মনোয়ারা বেগমের মতো ভুক্তভোগী আছে অনেকেই, তবে প্রথমবার টিসিবির পণ্যের কার্ড পাওয়ায় আছে ভিন্ন চিত্রও। আমি কার্ড চাই, আমার সন্তান বাঁচাইতে হলে কার্ড লাগবে আমার। আমি ওই আমলে পাইছি, এই আমলে আমি পাই না পর্যন্ত। আর কার্ডের মোবাইল নাম্বার পাই নাই, আর কার্ডও পাইনি। আমাদের ফ্যামিলিতে ভোটার 5টা, একটা কার্ড পাইছি। আগের কার্ড দিয়ে আমি পূর্ণ পাইতাম, এখন নতুন কার্ড আসছে আমি তা পাই নাই। আমি আগে পাই নাই কার্ড, এখন পাইছি, এখন পাইয়া আমি খুশি। বিগত দিনে সরকার আমলে কার্ড আমার পরিবার থেকে একটা পাইছিল, কিন্তু এবার তার কার্ড বাদ হয়ে আমার নামে একটা কার্ড আসছে। বরিশাল নগরীতে এরকম বস্তির সংখ্যা 22টি। এসব এলাকায় হাজার হাজার মানুষের বাস। যাচাই বাছাইকালে টিসিবির বাদ পড়া কার্ডগুলো এরকম সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলে নিয়ম মেনে উপকৃত হবে নিম্ন আয়ের মানুষ। বিভাগীয় কমিশনার বলছেন, টিসিবির উপকারভোগী বাছাইকালে রয়েছে বেশ কিছু সরকারি নির্দেশনা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে হবে অগ্রাধিকার। এছাড়া একটি পরিবার যাতে একাধিক কার্ড না পায় সেক্ষেত্রেও নির্দেশনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি নীতিমালা। জনপ্রতিনিধিগণ যখন বাছাই করতেন তখন তারা ক্রাইটেরিয়া ভুলে গিয়ে দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এই বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়েছেন। পেশা অনেকের থাকে ব্যবসা বা এটা সেটা। আমি কয়েকটা এরকম প্রায় 10-12টা কার্ড দেখেছি তালিকাতে, যেখানে লেখা আছে পেশা আওয়ামী লীগ। বরিশাল মহানগরীতে আওয়ামী লীগ আমলে 90,000 কার্ড বরাদ্দ ছিল। সাম্প্রতিক যাচাই বাছাইতে টিকেছে 31,574টি কার্ড। আর বিভাগে বরাদ্দকৃত 5,98,968টি কার্ডধারী থাকলেও বর্তমানে আছে 3,48,134টি। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে ফল আমদানিকারক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আজ ও আগামীকাল দেশের সব বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের ফল মন্ডি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বন্দরে আমদানি ও খালাস বন্ধ থাকায় বাজারে ফলের দামে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। এছাড়া কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইতিমধ্যে কিন্তু ফলের দাম প্রতি কেজিতেই বেড়ে গেছে 40 থেকে 50 টাকা করে, এবং ফল ব্যবসায়ীরা বলছেন যে দাম বেড়ে যাওয়ার কারণে তাদের বিক্রি কমে গেছে, একেবারেই ক্রেতা শূন্য এবং তারা লোকসানে আছেন।
এবং তারা দাবি করছেন যে ফল একটি নিত্যপণ্য হলেও সরকার দীর্ঘদিন ধরে ফলকে বিলাসী পণ্যের তালিকায় রাখায় এমনিতে তাদের অনেক বেশি শুল্ক দিতে হয়। যেখানে কোনো ফল আমদানিতে কেজি যদি 100 টাকা হয়ে থাকে সেখানে তাদেরকে শুল্ক দিতে হয় 150 টাকারও বেশি, এবং পরিবহন খরচ মিলিয়ে সেটি 200-250 টাকায় গিয়ে দাঁড়ায়। তাই শুল্ক বাড়ানোর কারণে ফলের দাম অনেক বেড়ে যাওয়ায় তাদের ক্রেতা শূন্যতায় ভুগছেন তারা। এক্ষেত্রে যদি বিদেশ থেকে সাধারণত 38 ধরনের ফল আমদানি হয়ে থাকে প্রতি বছর এবং প্রায় 6 লাখ টনের কাছাকাছি ফল আমদানি হয়। তবে চলতি অর্থ বছর প্রথম 6 মাসে মাত্র 1 লাখ মেট্রিক টন ফল আমদানি হয়েছে, অর্থাৎ অর্ধেকের চেয়েও বেশি ফল কম আমদানি হয়েছে। এবং সামনে কিন্তু রমজান, তখন কিন্তু ফলের একটি বাড়তি চাহিদা থাকে এবং বর্তমানে কিন্তু বাজারে বড়ই ছাড়া আর কোনো দেশি ফলের সরবরাহ নেই এবং বড়ই চলে যাবে কিছুদিন পর। তখন কিন্তু এই বিদেশি ফলগুলোর দাম আসলে কোথায় গিয়ে থাকে, যদি আমদানি কমে যায় তাহলে কিন্তু একটি বাড়তি চাপও তৈরি হবে। যে চাহিদা সেটি যদি না হয় তখন এমনিতে দাম বেড়ে যাবে। তাই তারা বলছেন বিলাসী পণ্যের তালিকা থেকে ফলকে যেন বাদ দেওয়া হয় এবং সেই সঙ্গে যে সম্পূরক শুল্ক আগে যেখানে 20% ছিল সেটি আরও 10% বাড়িয়ে 30% করা হয়েছে এবং সেটিও তারা আগের মতো বহাল রাখার দাবি জানিয়েছেন। না হলে তারা বলছেন যে আসলে তাদের ব্যবসায় টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তো এটি আসলে যেহেতু মানুষের পুষ্টির সাথে জড়িত এবং নিত্য মানুষের খাবারের তালিকায় ফল একটি অন্যতম উপাদান, তাই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আসলে ফলের বিভিন্ন ধরনের যে শুল্ক আছে, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অগ্রিম আয়কর সব কিছু তাদের কমানোর দাবি ছিল। কিন্তু সেক্ষেত্রে শুল্ক না কমিয়ে উল্টো না বাড়ানোয় এটি একদিকে যেমন তাদের উপর প্রভাব পড়ছে, অন্যদিকে ভোক্তাদের উপরও প্রভাব পড়ছে। দাম বেড়ে যাওয়ায় আসলে এই বর্তমান দামে সব নিম্ন আয়ের ক্রেতারা আসলে আর ফল কিনতে পারছেন না এবং প্রতি বছর যেখানে 5 লাখ টনেরও বেশি ফল আমদানি হয় সেখানে মাত্র ফল আমদানি হয়েছে 6 মাসে 1 লাখ টন। এবং যদি এই শুল্ক বাড়তি থাকে তাহলে যদি বিক্রি না হয় তাহলে আমদানি তারা আরও কমিয়ে দিবেন বলে জানিয়েছেন এবং সরকার যদি শুল্ক প্রত্যাহার না করে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার তারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন, সেক্ষেত্রে তারা বাজারে ফলের সরবরাহ বন্ধ করে দেবেন বলে আমদানিকারকরা বলছেন। তো তারা আসলে মনে করছেন যে হয়তো সরকার বিষয়টি বিবেচনা করে দেখবে। আর নাফি, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের ফল মন্ডি থেকে ফল বেচাকেনা এবং আমদানি সব শেষ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা চলছে। এ নিয়ে আলোচনাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আজ দ্বিতীয় ধাপে দ্বিতীয় পর্ব চলছে এবং আগামীকাল আখিরি মোনাজাতের সময়টা জানা গেছে কিনা জানাবেন। নাফি, গাজীপুরের যে তুরাগ নদী আছে সেটির তীর ঘেঁষে যে বিশ্ব ইজতেমা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ যেটিকে হজের পর পবিত্র হজের পর সর্ববৃহৎ যেটিকে মহাসম্মেলন বলছে সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা। সেটি তুরাগ নদীর তীরে এখন চলছে। প্রথম যেটি ধাপ হয়েছিল সেটি আমরা দেখেছি, পরবর্তীতে আজকে চলছে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন। এখানে আমরা দেখেছি যে ফজরের নামাজের পর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল দ্বিতীয় দিনের। সেখানে আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। তার পরবর্তীতে আমরা দেখেছি যে তালিমের মোজাকরা করেছেন ভারতের মাওলানা সাহেব। এরপর খিত্তায় তালিম হয়েছে, আমরা সেটাও দেখেছি। পরবর্তীতে অন্যান্য আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে রয়েছে যে বয়ানের মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এরপর আমরা দেখেছি যে মাদ্রাসার যারা নামাজের মিম্বারের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখেছি যে মাদ্রাসার তলাবাদের সাথে কথা বলেছেন পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব। এর পরবর্তীতে এখন বিভিন্নভাবে তারা জিকর আসগরের মধ্য দিয়ে তারা ইবাদত বন্দকের মধ্য দিয়ে তারা সময় ব্যয় করছেন। সময়টা দুপুরের কাছাকাছি। এরপরেই যখন জোহরের নামাজ আদায় করবেন সবাই একসঙ্গে, পরবর্তীতে বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদারা সাহেব। এরপর বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান সাহেব। এরপর ইসলামী শরিয়াত মোতাবেক যে বিবাহের যে রীতি আছে সেই হিসেবে যৌতুকবিহীন যে বিয়ে সেটি পড়ানো হবে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এরপর আমরা দেখেছি যে আজকের মতো দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে।
আগামীকাল যেটি হবে সেটি হচ্ছে যে এটির শেষ হবে এবং শেষ যে আখেরি মোনাজাত হবে সেটির সময় আনুমানিক আমাদেরকে এখন পর্যন্ত এখানকার যে গণমাধ্যম সেল আছে তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে শেষ মুহূর্তের অর্থাৎ আখেরি মোনাজাত। আর এরই মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটির সমাপ্তি। পরবর্তীতে আবার আরেকটি ধাপ শুরু হবে, সেটি 14, 15, 16 ফেব্রুয়ারি সেই 3 দিন ব্যাপী যে ইজতেমার যে পর্ব চলবে সেখানে একইভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানেও এভাবে তারা বিশ্ব ইজতেমা পালন করে যাবে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। নাফি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানিতে ভাটা পড়েছে। ভুটান থেকে আসছে না পাথর। বন্দরটির লেনদেন কমেছে অর্ধেকেরও নিচে, যার প্রভাব পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরাও। লুৎফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। 4টি দেশের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের সুযোগ রয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে নানা সংকটে স্থলবন্দরটির আমদানি রপ্তানি আগের তুলনায় নেমে এসেছে অর্ধেকেরও নিচে। মূলত পাথর আমদানি নির্ভর স্থলবন্দরটিতে আগে দিনে 300 থেকে 350 আমদানির ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন তা নেমেছে 70 থেকে 100টিতে। এছাড়া কমেছে রপ্তানির পরিমাণও। দৈনিক রপ্তানির পণ্যবাহী গাড়ি যাচ্ছে মাত্র 10 থেকে 15টি। ব্যবসায়ীরা জানান, ভারতের রাজ্য সরকার ভুটানের পণ্যবাহী গাড়ির উপর স্লট বুকিং চার্জ চাপিয়ে দেয়। গেল 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে যায়। তবে ভারত পাথর রপ্তানি করলেও নিম্নমানের পাথর হয় আমদানিতে অনীহা ব্যবসায়ীদের। এখানে যারা লেবার শ্রমিক আছে, যারা ব্যবসায়ী আছে, যারা ক্রাশিং করে, যারা ক্রাশিং মেশিন আছে, যাদের আমরা আশা করি যে আগের মতো যদি পাথরটুকু ঢুকে আমাদের সবার জন্য অনেক লাভজনক হবে। 300 থেকে 350 গাড়ি প্রতিদিনই ঢুকতো ভারত আর ভুটান মিল করে। এখন গাড়ি আসতেছে আপনার শুধু ইন্ডিয়া থেকে, সেটা আপনার ইন্ডিয়ার পাথর নিয়ে, ভুটানের পাথর আসতেছে না। ইন্ডিয়ান পাথরে হলো ট্যাক্স হলো 700 টাকা, ভুটান পাথরের ট্যাক্স হলো 127 টাকা। এই ডিস্টেন্স অনেক হয়ে যায়, পোষাইতে পারতেছে না। ইন্ডিয়ান পাথরটা আমাদের বাংলাদেশে পোষাতে পারতেছে না। এদিকে আমদানি কমায় কর্মচঞ্চল স্থলবন্দরটিতে নেমে এসেছে স্থবিরতা। কমেছে সরকারের রাজস্বায়ও। পাশাপাশি বন্দরের সাথে জড়িত শ্রমিক ও পাথর ভাঙা শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। 500 শ্রমিক, তাতে করে 100 শ্রমিকের এখানে কাজকর্ম হচ্ছে না। 400 শ্রমিক আমাদের বেকার। কামাই নাই, খুব একটা রুজি রোজগার নাই। বহুত বউ বাচ্চা নিয়ে সব পাথর ভাঙা মেশিনে যাইতে হয়। আগে চাল আসতো, ভুসি আসতো। আসলে আগে কিন্তু ভালো ছিল, রমরমা একটা ব্যবসা ছিল পোর্টে। তবে সীমিত পরিসরে ভারত থেকে আসছে আতপ চাল। পুরোটাই বন্দর ফাঁকা, কোনো বিজনেস বলতে নেই এখানে। আমরা চাল ছাড়া তো কোনো মালই ঢুকতেছে না। আপাতত হচ্ছে কিছু লালিগুড় ঢুকতেছে আর পাথর, আর চাল হচ্ছে সামান্য কিছু ঢুকতেছে। যদি সরকার আমাদের এই বন্দরে একটু সুদৃষ্টি দেয় তাহলে বিভিন্ন ধরনের পার্টি আসে, আবার বন্দরটি পুনরায় চালু হবে। 3 দেশের ব্যবসায়ীদের নিয়ে বসে চলমান সমস্যার সমাধানের তাগিদ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশি ইম্পোর্টার এবং ভারতের যে এক্সপোর্টার, তাদের যৌথভাবে বসতে হবে, ভুটানের এক্সপোর্টারদের বসতে হবে। বসে এই বিষয়টা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করা উচিত। কারণ যেহেতু সরকার চেষ্টা করছে যে ব্যবসা বাণিজ্যকে সাহায্য করার জন্য, এই সুযোগটা আমরা নিতে পারি। বন্দরের কার্যক্রম গতিশীল করতে পাথরের পাশাপাশি বাণিজ্যিক পণ্য আমদানির আহ্বান বন্দর কর্তৃপক্ষের। পাথর নির্ভর হওয়ার কারণে কোনো কারণে যদি পাথর আমদানি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণত দেখা যায় যে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে যায়। এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরেকটু ডাইভার্সিফাইড করে অন্যান্য প্রোডাক্ট যাতে আমদানি হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয় প্রভাব পড়েছে স্থানীয় পাথরের বাজার ও নির্মাণ শিল্পে। তাই দ্রুত সমস্যা সমাধান চান বন্দর সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলা করেছেন তিনি। তবে এই ঘটনা নিয়ে জন্ম নিয়েছে নানান প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে হোটেলের এক কর্মচারীকে। রকিবুল রাহাতের প্রতিবেদন। আবাসিক হোটেলে বান্ধবীর সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করছেন এই নারী। তার অভিযোগ 10 থেকে 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে।
এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। ও মানে বাসার থেকে বেরিয়েছে বলে 4টার দিকে, ওরা জুরাইন থেকে হেরা 3 জন নিয়েছে, শেওড়াপাড়া গোল্ডেন মনে হোটেলটার নাম। আমাদের বলছে 10-15 জনের বেশি হতে পারে, মানে কতক্ষণ বাদে লোকজন আসতে ওর সাথে অনেক খারাপ হয়েছে। এ ঘটনায় মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। ছাদের একটি কক্ষের তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। কি করতো যে এখানে তো মদের বোতল পাওয়া গেছে? আর খাইতো মাঝে মাঝে খাইতো, আমি তো 5 তলার মধ্যে চলে গেল। 5 তলায় বিল্লাল আর সাগরকে এগুলো হোটেলের দালাল। ভবনের 5ম তলার আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। তিনি জানান, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। যেটা বলার আছে ওটা তো আমরা বলে দিচ্ছি না আপনারা। এটা তো আমরা অভিযানের সময় আসছে ভাই, এটা তো আনুষ্ঠানিক অভিযান তো চলমান রে ভাই, এর মধ্যে চলমান আছে। গতকালের প্রশ্ন পেয়েছি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা ওই নারী চান নির্যাতনকারীদের কঠোর শাস্তি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ৩৮,০০০-এরও বেশি বইয়ের সংগ্রহ, আধুনিক সুযোগ সুবিধা আর প্রশস্ত পড়ার জায়গা সবই আছে রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারে। কিন্তু পাঠক কম, কারণ শহর থেকে লাইব্রেরির দূরত্ব। স্থানীয়রা বলছেন, শহরের মধ্যে একটি পাঠকক্ষ তৈরি করা হলে বাড়বে পাঠকের সংখ্যা। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, ৫,৭২০ বর্গফুট আয়তনের একতলা ভবন, ভেতরে শুনশান নীরবতা, তাকভর্তি সাজানো ৩৮,০০০-এরও বেশি বই, পাশেই পড়ার টেবিল, চেয়ার। সাহিত্য থেকে বিজ্ঞান, ইতিহাস থেকে রাজনীতি আর সংস্কৃতি থেকে মহাকাশ গবেষণা, সব ধরনের বই মিলছে এক ছাদের নিচে। কেবল মিলছে না পাঠক। এ দৃশ্য রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারের। রাঙামাটির এই সরকারি গণগ্রন্থাগারটি জেলায় জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা। গবেষণা থেকে শুরু করে সাধারণ পাঠকদের জন্য রয়েছে আলাদা পাঠকক্ষ, শিশুকন্যার ওয়াইফাই সুবিধা সহ নানা আয়োজন। দেশি বিদেশি লেখকের ৩৮,০০০-এর বেশি বইয়ের মজুদ থাকা এই গণগ্রন্থাগার এখন হচ্ছে পাঠক শূন্যতায়। শহর থেকে দূরত্বের কারণে পাঠক আছেন না নিয়মিত। আমরা গল্প বই বেশ আগ্রহী, গল্প পড়ার জন্য আসি, বন্ধুরা মিলে সময় গোয়েন্দা কাহিনী পড়ি, গল্পের বই থেকে উপন্যাস ওগুলো পড়ি, তারপর পত্রিকা পড়ি। বিভিন্ন ধরনের রেফারেন্সের বই, কবিতার বই, সাহিত্য বিষয়ক বই, এই গল্প সংগ্রহ, কবিতা সংগ্রহ, বিভিন্ন ধরনের বই আছে এখানে। লাখের উপর জনবসতি আছে, কিন্তু সেখানে মানুষ দূরত্বের কারণে যায় না। কেউ যদি ইচ্ছা করে এখন ওখানে যাবে, ওখানে খরচ করে বইটা পড়ে আসবে, সেরকম আসলে এই অবস্থানটা নাই। লাইব্রেরির দায়িত্বশীলরাও বিষয়টি স্বীকার করে পাঠকক্ষের উন্নয়নে জেলা পরিষদের হস্তক্ষেপ চাইছেন। শহরে জেলা পরিষদ ভবনে মূল পাঠাগারের একটি অংশ স্থানান্তর করার দাবি তাদের। আশ্বাসও মিলেছে পরিষদের তরফে। কলেজ থেকে একটা ছাত্র যদি এখানে আসতেও তাদের মানে আসতে যাইতে 40 টাকা খরচ হয়ে যায়। একটা বেকারের পক্ষে, কিন্তু একটা ছাত্রের পক্ষে যা কিন্তু অসম্ভব। জেলা পরিষদের একটা যে কোনো একটা স্থাপনার মধ্যে আমরা যদি লাইব্রেরিকে একটা অংশ এখানে নিয়ে আসতে পারি শহরের মধ্যে, তাহলে আমাদের পাঠক সংখ্যা আরো বাড়বে বলে আমি আশা করি। ইন্টারনেট ও প্রযুক্তির এই সময়ে বই যখন মানুষের হাতের মুঠোয়, তখন কিভাবে পাঠকদের ফের লাইব্রেরিমুখী করা যায় তা নিয়েও গবেষণার দাবি রাঙামাটিবাসীর। জিয়াউর রহমান জুয়েল, এখন, রাঙামাটি। প্রথম শ্রেণীর পৌরসভা নড়াইলের ৭৫% সড়ক বেহাল, জলাবদ্ধতা ও খানাখন্দে এসব সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার লাখো মানুষ। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার। ইমরান হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত। শুষ্ক মৌসুমেও সড়কে জমে আছে পানি, খানাখন্দে হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। গেল 10 বছরের বেশি সময় ধরে এমন অবস্থা নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়কের।
শুধু রূপগঞ্জ ভওয়ালি সড়কই নয়, এমন করুণ অবস্থা নড়াইল পৌরসভার ৭৫ ভাগ সড়কের। ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ট্রাক সহ ছোট বড় বিভিন্ন যানবাহন। অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ। রোড ঘাট সব জায়গায় হলো খুঁচা এবং সব জায়গায় হলো খারাপ। এই গাড়িগুলা চালাতে পারছি না, ভাঙ্গে চলে যাচ্ছে প্রতিদিন। যেখানে 5 মিনিট যাত্রী বাড়ি সে জায়গায় যাত্রী আসছে 1 ঘন্টায়। বারবার বলার সত্ত্বেও পৌরসভা কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। রাস্তা খুবই দ্রুত সংস্কারের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পৌর কর্তৃপক্ষ বলছে, বাজেট স্বল্পতার কারণে সড়কের এমন অবস্থা। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে সড়ক সংস্কারে কাজ করা হবে। এগুলো সংস্কার বলি কিংবা মেরামত করার জন্য আসলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন, যেটা সামর্থ্য নড়াইল পৌরসভার নাই। ছোট ছোটভাবে প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। প্রায় ১.৫ লাখ মানুষের এই পৌরসভায় সড়ক আছে ৩৭১ কিলোমিটার। এর মধ্যে ১৭৭ কিলোমিটার সড়ক কাঁচা, আর ১৯৪ কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও বাস্তব চিত্রটা অনেকটাই ভিন্ন। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের এ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে গড়ে তোলবার দাবি স্থানীয়দের। এখন নড়াইল। এবার আন্তর্জাতিক। সীমান্তে অবৈধ অভিবাসীদের কঠোর নজরদারির শর্তে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধের হাত থেকে রক্ষা করবে বলে মত বিশ্লেষকদের। তবে চীনের উপর 10% শুল্ক আরোপ বহাল রাখায় এর জবাবে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা করারোপ করেছে বেইজিং। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে চলা কানাডা ও মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্কারোপের ঝড় এবার কিছুটা স্থবিরের পথে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতা গ্রহণের দিনই নির্বাহী আদেশে কানাডা ও মেক্সিকোর ওপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, আর চীনের ওপর 10%। মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সহজভাবে নেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের উচ্চ শুল্কারোপের পাল্টা জবাবে মার্কিন পণ্যের উপরও 25% শুল্কারোপের ঘোষণা দেন তিনি। আর ট্রুডোর এই পথ চলায় একাত্মতা ঘোষণা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবামো। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। আশঙ্কা দেখা দেয় বাণিজ্য যুদ্ধের। তবে সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সোমবার রাতেই 30 দিনের জন্য কানাডা ও মেক্সিকোর উপর আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোন আলাপে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। ফোন আলাপে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে চুক্তিতে সম্মত হন দুদেশের নেতা। চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করবে কানাডা। সে সঙ্গে বন্ধ করতে হবে মাদকের অবাধ প্রবেশ। একই চুক্তিতে রাজি হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্টও। কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ কিছুটা শীতল হলেও প্রতিশোধের আগুনে জ্বলছে চীন। তাদের উপর 10% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল না করায় এবার পাল্টা করারোপের ঘোষণা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি পণ্য, পিকআপ ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ির উপর 10% পাল্টা করারোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটির এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র বেড়ে গেলে $40 কোটি বাজেট কাটছাট করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে সদস্য দেশগুলো। সোমবার শুরু হওয়া জেনেভা বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2026-27 সালের কর্মপরিকল্পনা এবং কাজের জন্য তহবিল বরাদ্দ নিয়ে আলোচনা হবে। বৈঠক চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাহী পর্ষদের বার্ষিক বৈঠকের প্রথম দিনই $530 কোটি বাজেট $490 কোটি নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়।
শুরুতে বাজেটে আকার ছিল $750 কোটি, যা কমানো হয়েছে আগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামগ্রিক তহবিলের প্রায় 18% যুক্তরাষ্ট্রের অনুদান। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর। সিরিয়ায় গাড়ি বোমা হামলায় প্রাণ গেছে 3 শিশু ও 11 নারী সহ কমপক্ষে 20 জনের, আহত হয়েছে অনেকে। সোমবার উত্তরে আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে হয় এ হামলা। হাসপাতাল কর্মীরা জানান, রাতে বেশিরভাগ কৃষক আরোহীদের বহনকারী একটি যানের কাছে বিস্ফোরিত হয় গাড়ি বোমাটি। হামলায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে সশস্ত্র কুর্দিদের বিরুদ্ধে লড়ছে তুরস্কপন্থী বিভিন্ন বাহিনী। গেল 1 মাসে অঞ্চলটিতে এটি 7ম গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা। তবে ডিসেম্বরে সিরিয়ার 2.5 দশকের স্বৈরশাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এবারে বিপিএল প্রসঙ্গ। দেখতে দেখতে শেষের দ্বার প্রান্তে বিপিএলের একাদশ আসর। শিরোপা জিততে বিদেশি তারকা ফেরানোর হিড়িক পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। তবে ব্যতিক্রম চিটাগাং কিংস। ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন জানিয়েছেন, বাকি ম্যাচ সামনে রেখে নতুন কোনো তারকা ফেরাচ্ছে না তারা। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। তারকা বিদেশি ক্রিকেটার খরায় থাকা বিপিএলে প্রথম এলিমিনেটরে তারার মেলা। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। টুর্নামেন্টের মাঝপথে নামি দামি ক্রিকেটারদের দলে ফেরানো বিপিএলের বেশ নিয়মিত ঘটনা। বিগত মৌসুমগুলোতে বিদেশিরা সফল হলেও রাইডার্সের হয়ে ব্যর্থ হয়েছেন 3 তারকা। অন্যদিকে খুলনায় যোগ দেয়া 2 ক্রিকেটার সুযোগই পাননি নিজেদের পারফরমেন্স দেখানোর। বিদেশিদের এনেই মাঠে নামিয়ে দেওয়াটা আদর্শ না বলে মানেন মোহাম্মদ আশরাফুল, মিথুন, নাসুমরা। তবে রাইডার্স সহকারী কোচ ব্যাট ধরলেন নিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পক্ষেই। খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে, এটা তো অবশ্যই আইডিয়াল না। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে। যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না, কারণ দেখেন অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে, জার্নি করে জেট লেগের ব্যাপার আছে। ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এলিমিনেটরের বাধাই চিটাগং কিংস। টুর্নামেন্ট জুড়েই একজন ব্যাটার কম নিয়ে খেলেছে বন্দরনগরীর দলটি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারেও সাথে ব্যাট করতে হয়েছে খালেদ আহমেদকে। তবে এমন পরিস্থিতিতেও নিজের স্কোয়াডে থাকা দেশি বিদেশিদের ওপরেই আস্থা রাখছে কিংসরা। আমরা যেহেতু পুরো টুর্নামেন্টে এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। 7 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষার্থীরা বই না পেলেও গোপনে উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। জাতীয় ক্যান্সার হাসপাতালে 16 বছর অকেজো এমআরআই মেশিনে, থেরাপি সার্জারির জন্য ঘুরতে হয় মাসের পর মাস। পুরা শরীর অবেশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। বরিশালে প্রায় 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল, আগের সরকারের দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ। এবং মেক্সিকো কানাডার পণ্যে শুল্ক আরোপে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত, বহাল থাকায় কঠোর জবাবে হুঁশিয়ারি চীনের।
শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।